আজ বোধহয় 4 দিন পর তোমাদের সামনে আসছি এবং মনে অনেক সাহস নিয়ে আর অনেক কিছু শেয়ার করতে তোমাদের সামনে এই মুহূর্তে আসা। গত বৃহস্পতিবারের দিন আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার এরকম একটা দুর্ঘটনার মধ্যে যে আমি পড়বো এই মুহূর্তে এইভাবে আমি সত্যিই ভেবে উঠতে পারিনি। জানি না মেয়েরা হয়তো এইভাবেই তৈরি থাকে যে সমস্ত পরিস্থিতিতেই সে নিজেকে সামাল দিতে চেষ্টা করে, আমিও তাই করছি। আর তোমরাও আমার সাথে থাকো, তাহলে হয়তোবা আমার যুদ্ধটা অনেকটা সহজ হবে। চলো আজকে প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করার আছে প্রথমেই সেটা জানাই। আজ হচ্ছে শুভ পয়লা বৈশাখ সকলকে। আজ হচ্ছে প্রথম দিন, এবছরের নতুন দিন, নতুন বছর, নতুন আগামী বছরটা, এই বছরটা প্রত্যেকের খুব খুব ভালো কাটুক। আমিও চাই আমারও যেন আর ওই দুঃখ, ওই জিনিসগুলো আর না আসে। আমাকে ভগবান পরীক্ষার মধ্যে ফেলেছে, আর যেন এই লাস্ট যে ইয়ারটা গেল এরকম যেন আমার জীবনে আর কখনো না ঘটে। আর সেটাই চাইবো ভগবানের কাছে। প্রথম দিন আমি প্রার্থনা করছি, তার সাথে সাথে তোমরাও ভালো থাকো। তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমার আগামী বছরটা, মানে এই বছরটা যেটা শুরু হলো আজ, সেটা যেন খুব ভালো কাটে। আজ কথাটা বলছি, ব্লগটা পোস্ট হবে কালকে 2রা বৈশাখ, তোমরা ব্লগটা পাবে। আমি একটা কমিউনিটি দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো ব্লগ আগের দিন এডিট করে পোস্ট করা থাকে, তাই বৃহস্পতিবার তোমরা দেখেছো, কিন্তু ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার। আর সেটা আমি কমিউনিটিটা দিয়েছিলাম শুক্রবার, যে আজকে ব্লগ আসবে না, আমি আইসিইউতে বসে রয়েছি। আসলে ঘটনাটা কি সেটা এখন অবশ্যই সেটাই শুধুমাত্র আজকের ব্লগে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আস্তে আস্তে আমি একটু মনটাকে জোর পাই, একটু আমার পরিস্থিতিটা স্বাভাবিক হোক, তারপরে আমি আবার আমার লাইফস্টাইলে ফিরে যাব। কিন্তু কি হয়েছে সেটা অবশ্যই জানানো আমার প্রয়োজন। আমি ভেবেছিলাম লাইভ করে জানাবো, কিন্তু সেটাও আমার পক্ষে সম্ভব হয়নি। আচ্ছা, প্রথমেই বলি, ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার দুপুর, এই ধরো তখন প্রায় 3টে দুপুরবেলা। আমি আমার হাজব্যান্ড, আমি সারাদিন রান্নাবাড়ি করেছি, আমি সকাল থেকে ব্লগও করেছি, সেটা আমি নেক্সট ব্লগে কোনো এক সময় শেয়ার করবো এবং বলেও দেবো যে সেটা কবেকার। আমি রান্নাবাড়িও করেছি। আমার বাবা আসবে, একটা সুন্দর খবর তোমাদেরকে জানিয়েছি যে আমার বাবা আসছে। বাবা এলো পরের দিন সকালবেলায়, বৃহস্পতিবারের দিন, বুধবারের দিন বাবা এলো, বৃহস্পতিবারের দিন ও মাছ নিয়ে আসলো, মাছ রান্না করলাম। আরও কী কী সবজি টবজি রান্না করেছি, ডাল করেছি, এগুলো করে টোরে আমি বৃহস্পতিবার ছিল সেজন্য পরে স্নান করতে গেলাম। স্নান টান করে পুজো সেরে আমি আর আমার বর এদের দুজনকে খেতে দিলাম, মানে বাবা আর মেয়েকে খেতে দেব। কিন্তু বাবা বলল না, এখন তো মোটে 1টা বাজে, তুই বরঞ্চ ঘুরে আয়। কোথায় ঘুরতে যাচ্ছিলাম না, মেয়ের জন্য আমি যে ছোটোবেলার থেকে ডাক্তার দেখাই, সেই চাইল্ড স্পেশালিস্টের কাছে মেয়ের এই বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে আমরা দুজন মিলে যাচ্ছিলাম। হাতটা ব্যথা করছে, এই হাতটা কেন জানি, বাবা। তা গিয়েছিলাম চাইল্ড স্পেশালিস্টের কাছে, ওনার সাথে কথা হয়েছে, কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম আমি আর আমার বর। প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়। সেদিন ছিল ঈদ, সকলকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছি, সকলেরকে বলেওছি ব্লগের শুরুতে। সবটাই সুন্দরভাবে হয়েছিল। পুজোও করলাম বৃহস্পতিবারে, খালি পাঁচালি পড়া হয়নি, সন্ধ্যাবেলায় পাঁচালি পড়বো, কেননা ডাক্তারের কাছে যাওয়ার তারা ছিল। আর সাধারণত আমরা বিকেলবেলায়, মানে সন্ধ্যেবেলাতেই পাঁচালি পড়ি। খুব হুড়োহুড়ি যদি সন্ধ্যেতে না থাকে তাহলে সন্ধ্যেবেলাতেই পড়ি। আর ধরো সন্ধ্যেবেলায় এমন কোনো কাজ পড়ে গেল যে সেদিন আর সময় পাঁচালি পড়া যাবে না, লক্ষ্মীর পাঁচালি, তাহলে সেদিন আমরা দুপুরবেলাতেই পড়ে নিই, মানে সকালবেলাতেই পড়ে নিই, যখন ঘট বসাই সেই পুজোর সাথে সাথে পড়ে নিই। তো পাঁচালি পড়িনি, পাঁচালি তো সন্ধ্যাবেলায় পড়বো। আর ডাক্তারের কাছে গেলাম, মেয়েকে স্নান করিয়ে রেখে গেলাম, আর বাবাকে বললাম আমি ফিরে আসি, স্নান করে তারপরে খেতে দেবো সবাইকে। তা আমি আর ওর বাবা আমার তো সকালে একবার স্নান হয়েই গেছে পুজোর জন্য, আমি আর ওর বাবা ভাবলাম আবার তো এসেই স্নান করবো। ওর বাবাকে বললাম তো তুমি এসেই স্নান করা, তোমার তো স্নান করলে খিদে পায়, সেদিন ছুটি ছিল ঈদের, তা চলো ডাক্তারের কাছে আগে ঘুরে আসি। তা ডাক্তার অনেকক্ষণ ধরে ফোন হচ্ছে, ফোন ওর বন্ধু দোকানে বসেন, সেই জন্য ওর বন্ধুকেও বারবারই ফোন করছে, কি রে হলো, তা না। ওর বাবা কিন্তু শোয়া, ঘুমাচ্ছে, মানে মোবাইল ঘাঁটছিল, যেটা হয় রেস্টের দিন। তারপরে এতদিন পর ফিরেই ও পরের দিন কলেজ গেছে, কলেজ করেছে, এসব হয়েছে। এগুলো হওয়ার জন্য সেদিন পুরোপুরি স্বাভাবিক রেস্টের দিন যেটা করে। সকালে রুটি তরকারি দিলাম, ছাদে বসে ইজি চেয়ারে বসে রুটি তরকারি খেলো, খেয়ে এসে আবার ঘরে এসে
মোবাইল দেখলো কিছুক্ষণ, টিভিতে খবর দেখলো, সিনেমা দেখছিল, হইচইতে এগুলো করছিল। সে তার মতন করছে। মেয়ে আরেক ঘরে একটু পড়লো, পড়াশোনা করলো, আমি তার মানে রান্না করতে করতে পড়ালাম। সেও আবার তারপরে গিয়ে তার বাবার সাথে যোগদান করলো। দুজনে মিলে বেশ সুন্দর দিন সকাল থেকেই দুপুর পর্যন্ত কাটলো তাদের। আর আমি জিজ্ঞাসা করলাম, তুমি আরেকবার ফোন করে দেখো, বেলা 1:30 বেজে গেল, এখনও পর্যন্ত ফোন আসছে না, ডাক্তার কি তাহলে আজকে আমাদের দেখবে না? তখন আবার ফোন করলো, বললো যে আমি 2টোর পরে আয়। তা আমরা 2টোর পরে গেলাম, গিয়ে আর বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো, বিভিন্ন বাচ্চাদের ভ্যাকসিনেশন চলছিল। তারপরে ডাক্তারের সাথে কথা হলো। ডাক্তার আমাদেরকে একটা মানে আমরা যেটা ভেবেছিলাম সেরকমই পরামর্শ দিয়েছে, যদি ইনকেস মেয়ের যদি আবার কিছু ঘটে তার জন্য এই আলোচনাটা ডাক্তারের সাথে করতে যাওয়া। যেহেতু ওনার পরামর্শেই আমরা এই রাস্তায় গিয়েছিলাম, ও জন্ম থেকেই ওনাকে দেখানো হয়। আর তাছাড়া ওর 9+ যে ইঞ্জেকশানগুলো সেগুলো শুরু হবে, সেগুলো ওরও ব্যাপার ছিল, সেগুলো আলোচনা করার ছিল মেনলি। ও ইমিউনাইজেশন পুরো ফাইলটাই তো ওনার হাতেই তৈরি, মানে পুরোটা এই ছোটো জন্ম থেকে উনিই দেখেন। তা সেই সব কিছু আলোচনা মিলেই একটা আলোচনার জন্য গিয়েছিলাম। জাস্ট ফিরলাম, ফিরেই দুজন বাথরুমে স্নান করলাম। আমি তো স্নান করাছিলাম, আর ওর বাবা বড় বাথরুমে গেল, করে টোরে স্নান করবে, করে বেরোলে আমি খেতে দেবো। আমি কিন্তু এসে ভাত বাড়ছি। আমার বাবা তখন একটু শুয়ে রয়েছে। বাবা বললো ওদেরকে দিয়ে দে, আমি আসছি স্নান করে একটু পরে। তখন অলরেডি 2:30-এর উপরে বাজে। তা কেন বাবার ঘুম পেয়ে গেছিলো আমার বাবা। তা না, ঠিক আছে, তুমি আর আমি পরে খাই, ওদেরকে আগে বেটিকে আগে দিয়ে দিই। তো বেটিকে দিয়ে দিয়েছি, আর বাবার থালাটা ভাত বাড়া তখনও সামনে এসে বসেনি দেখে আমি দিতে পারিনি সামনে। তারপরে সে বাথরুমে টয়লেট করেছে, এবং আমি শুনতে পাচ্ছি সেদিন একটু ওয়েদারটা ডাউন ছিল, বৃষ্টি ওয়েদার, হালকা বৃষ্টিও হলো, তাতে আরও ডাউন হয়ে গেল। তো ট্যাঙ্কির জলে ঠান্ডাটাও হয়ে গেছিলো। ওর বাবা বললো আমার গিজারটা ছেড়ে দাও তো। আমি গিজার ছেড়ে দিলাম। উনি গিজার জল নিলেন, আমি দেখছি বালতিতে জল ভরছেন, জল ভরে স্নান করছেন। হঠাৎ আমাকে মানে সেই মুহূর্তেই স্নান করে বেরিয়ে এসছে, স্নানও হয়ে গেছে, কিন্তু স্নান করেছে, গা মুছেছে, ড্রেস নিচে একটুকু পরে এসে আমাকে বলছে, আচ্ছা দেখো তো আমার কি মুখটা কোথাও বেঁকে গেছে। আমি তখন বলছি, তাকিয়ে আমি খাবার বাড়ছি আর শুনছি, দেখো তো বলছে। যেই বলেছে মুখ বেঁকে গেছে, আমি ঘুরে দেখি, হ্যাঁ ঠিক তাই, এই জায়গাটা বেঁকে গেছে। আমি বললাম, না বেঁকেনি তো। তার মনের জোরের জন্য তাকে বললাম, না বেঁকেনি তো, কিছু হয়নি তো, কেন এরকম কথা বলছো? বলছে, আমি না এখন হঠাৎ আমার মনে হচ্ছে বাথরুমে স্নান করতে করতেই যে আমার জিভটা টেনে ধরছে, আর এই জায়গাটা মনে হচ্ছে অন্যরকম, তা কথাটা আটকে যাচ্ছে, তোমাকে বলছি যে। আমি কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ সত্যিই ওর কথাটা আটকে যাচ্ছে। ও যখন বলছে আমাকে দেখো তো, তখন থেকেই আমি দেখছি, আর ঘুরেই দেখছি, হ্যাঁ এটা তো এরকম। আমি বলছি, না কোথায় কথা আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না তো। এইসব বললাম মনের জোর বাড়ানোর জন্য, বলে টলে আমি তো বুঝতে পারছি যে কিছু একটা ঘটে গেল। দিয়ে আমি না, বিশ্বাস করো বন্ধুরা, সেই মুহূর্তে কথাগুলো তোমাদের বলছি, সেই মুহূর্তে আমি খালি ভাবছি আমি আগে ডাক্তারকে একটা ফোন করব। তারপর এখনকার যুগে না বাড়িতে ডাক্তার চট করে পাওয়াটা খুব মুশকিল। তা যাই হোক, আমার চেনা পরিচিত, আমার তো এখানে ওর পরিচিত, সে এর চেয়ে 2 ব্যাচ জুনিয়র, ওকে পড়াতো, সে আমাদের পাড়াতেই বাড়ি কিনেছে। তাকে আমি আগে ফোন করলাম, যদিও সে মেডিকেল কলেজের ডাক্তার, তাকে ওই মুহূর্তে পাবো কিনা একটা সন্দেহও ছিল। তাই মানে ও খেয়ে উঠতে মোটামুটি 3টে হয়ে গেল। দিয়ে 3:30-এর দিকে ডাক্তার এলো। ডাক্তার আসার পর, ডাক্তার কি মশা বাবা, ডাক্তার আসার পর ডাক্তার বলল যে, ডাক্তার কিন্তু একবারের জন্য আমাকে সেই মুহূর্তে বলেনি যে হসপিটালে ভর্তি করুন। ডাক্তার আমাকে বললো সিটি স্ক্যান করান একটা, আর যেহেতু সুগারের পেশেন্ট, 15 বছরের উপর হয়ে গেছে, সেজন্য এ টাইপ সুগার ওর, সেই কারণে বললো যে এই হিমোগ্লোবিন, তারপরে কী বলে এটাকে, দেখো মুখে আসছে না, ট্রাইগ্লিসারাইড যেটা হয় সেইগুলো সব টেস্ট করতে, ব্লাডের, আর আরেকটা বললো সুগারেরটা টেস্ট করতে। তা যাই হোক, সেগুলো লিখে দিয়ে ও আরেক কিছুক্ষণ দেখলো, ওকে ফিজিক্যালি দেখলো, দেখে বললো যে তুমি তাহলে এগুলো করিয়ে বৌদি আমাকে একটু জানিও, তারপরে পরবর্তী ওষুধ। ও কোনো ওষুধই লিখলো না, শুধু বললো আগে টেস্টগুলো করাও। তো এই করতে আমি দেখলাম যে না, আমার আর সাহসে কুলালো না, বিশ্বাস করো। এই করতে বাবাও উপরে উঠে এসছে,
স্নান করে। বাবাও বলছে যে নিচতলাটা আমাদের খুব ঠান্ডা, তো আমার শাশুড়ি আমার বাবা বেশিরভাগ বয়স্ক মানুষরাই, না আমরাও থাকতে ভালোবাসি, কিন্তু কাজের জন্য উপর নিচ করতে হয়। তা নিচতলা থেকে বাবা স্নান করে এসে আমাকে বললো খেতে দে। আমি বললাম দেখো এরকম হয়েছে। তখন বলে সে কি দিয়ে, বাবা বয়স্ক মানুষ, যে মানুষ জামাইকে এত মানে চলাফেরা হঠাৎ করে ওরকম দেখে আমার বাবাও দেখছি যে চোখ মুখ কেমন হয়ে গেল। তা আমি বাবা খেয়ে চুপচাপ খেয়ে দিয়ে বা নিজের বাসন নিজে তুলে রেখে আমাকে বললো তুই ভাত খা একটু। তারপরে আমি বললাম হ্যাঁ খাবো। বললো না আগে একটু খা, তারপরে ডাক্তারের কাছে যা, তারপরে নার্সিংহোমে নিয়ে যা, টেস্ট করাতে হবে, এই কথা বললো। দিয়ে আমি না আধ ঘন্টার মতন ও একটু চুপচাপ শুলো, মানে ও তো ওর মোটামুটি ঘুমটা ঠিক আছে আমার বরের, তা শুলো। শোয়ার পরে আমি তার মধ্যেই আমি ডিসিশন নিলাম যে আমি আগে ভর্তি করে দেবো নার্সিংহোমে, তারপরে যা হয় হোক। যদি ডাক্তার বলে যে না প্রয়োজন নাই ছাড়িয়ে দেবো, যদি বলে প্রয়োজন আছে ভর্তি রাখবই, 72 ঘন্টা হোক 24 ঘন্টা হোক যা হোক। আমার সেই মুহূর্তে ওটা মনে হয়েছিল। আমি আর কোনো ডিসিশান নিলাম না, আমি একদম জলদি, যেহেতু মা নেই এখানে, ফলে তার আর কারোর মানে ডিসিশান নেওয়ারও ব্যাপার নেই যেহেতু। তারপরেও আমি আমার শাশুড়িকে সেই মুহূর্তে ফোন করলাম, কিন্তু শাশুড়ি কোনো মতামত দিচ্ছে না। এখন বুঝতে পারছি না সে বয়স্ক দেখেই মতামত দিতে পারছে না, নাকি দূরে দেখেই মতামত দিতে পারছে না। এটা আমার যেটুকু মনে হয় উনি এতটাই বয়স হয়ে গেছে তো, মানে ইমোশনগুলো ওনার হয়তো একেবারেই অবলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা হয় বয়সকালে মানুষের ছোটোবেলার মতো হয়ে যায় সেরকম হয়তো বা এখন মনে হচ্ছে। তারপরে আমি আর কোনো রকমের দেরি না করে ওকে নিয়ে চলে গেলাম। আমি বললাম তুমি আধ ঘন্টার মতন একটু রেস্ট নিলো, দেখলাম ঘুম ভাব। তা আধ ঘন্টার মধ্যে আমি রেডি হলাম, আমি জামা কাপড় পরে ওকে নিয়ে রওনা দিলাম নার্সিংহোমে। আর যেতে যেতেই ওর বন্ধুদেরকে ফোন করছি, ড্রেস পরতেই যে বন্ধুদেরকে ফোন করছি। ড্রেস পরলাম মানে আমি তো পড়াই আছি, আমি তো ডাক্তার যখন আসবে তার আগেই পুরো একদম রেডি হয়ে গেছি, কারণ আমার ওর মুখ দেখেই সন্দেহ লেগেছে, কথা দেখেই আমি কনফার্ম। তারপরে যাই হোক হয়ে গেছে। আচ্ছা ভেরি গুড, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে যাও। মেয়ে লিখতে দিয়ে এসেছিলাম, কমপ্লিট হয়ে গেছে। কি মশা ধরেছে বাবা, এই যে আজকে না একটু বৃষ্টি হলো এই বেলায়, ব্যাস সব মশা ঘরে চলে এসছে। তা যেটা বলছিলাম, তারপরে আমি পড়াছিলাম, ওর ড্রেস পরতে আমি ওর বন্ধুদেরকে ফোন করলাম, বন্ধুদেরকে নয় এক বন্ধুকে ফোন করলাম, জানি সবাই পেয়ে যাবে খবর, কারণ অত জনে ফোন করার মতন তখন আমার সময় নেই, আমার হাতে সময় খুব কম, এটুকু আমি সেই মুহূর্তেই বুঝে গেছি। তখনই আমি একজনকে ফোন করে বললাম আমি এরকম নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, তোমরা কি বাড়িতে আসবে না ওইখানে যাবে? তখন বললো যে ঈদের ছুটি ছিল, সবাই মোটামুটি বাড়িতে, সবাই তো চাকরি বেশিরভাগ করে, তাই জন্য ছিল। তা বললো না আমরা বাড়িতে আসছি, একটু দাঁড়াও। তারপরে এই করতেই দাঁড়াতে হলো মিনিট 10-15, তারা আসলো, নাকি আধ ঘন্টার মতন আসলো, তারা 2-4 জন চলে আসলো সেই মুহূর্তেই, আমাদের কাছাকাছি যারা, তারা আসার পর তারা নিজেদের বাইক নিয়ে গেল, আমি আরও গাড়িতে করে চলে গেলাম, গাড়িতে না টোটোতে করে চলে গেলাম নিয়ে ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার সাথে সাথে সিটি স্ক্যান হলো। সিটি স্ক্যানের হওয়ার পরে ওর এক বন্ধু, একসাথেই পড়তেন, ব্যাচমেট, সে স্কুল লাইফের বন্ধু, সে ওই নার্সিংহোমেরই ডাক্তার, সেটা জানতে পারলাম ওখানে যাওয়ার পর। সে হচ্ছে হার্ট স্পেশালিস্ট, ইসিজির সিটি স্ক্যান লিখেছিল, কিন্তু আমি এক্সট্রা ইসিজিও করিয়েছি। তাকে আমি বললাম একবার দেখিয়ে নিই। তারপর তার কাছে নাম লিখলাম, লিখিয়ে যখন ঢুকলাম দেখানোর পর উনি বললেন না হার্টের সমস্যা নেই কিছু, ইসিজিতেও তো কিছুটা হলেও প্রিলিমিনারি ধরা পড়ে, সেটাতে বোঝা যাচ্ছে ওর হার্টের কিছু নেই, তবে তোর কান ঘেঁষে বেরিয়ে গেছে, তোর কিন্তু মাথায় একটা ছোট্ট স্ট্রোক হয়ে গেছে। তো এখন আর আমাকে বললো আপনি এই মুহূর্তে কোনো নিউরোসার্জন দেখান, আর নাহলে কোনো এমডির আন্ডারে ভর্তি করুন, যে কোনো নার্সিংহোমে ওকে আগে মনিটরিং করা হোক। ঠিক আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। মনে জোর নিয়ে আমি বললাম কোথায় ভর্তি করব লিখে দিন। বললো যে ও আমার আন্ডারে পড়ছে না, কারণ হার্টের কোনো সমস্যা না, আপনি এখানেও করতে পারেন, আপনার বাড়ির কাছে যদি কিছু থাকে আরও কাছে সেখানেও করতে পারেন, তবে নিউরোসার্জনকে অবশ্যই একটু দেখিয়ে নিন, কারণ ব্রেন তো, সেই জন্য ওনার পরামর্শেই যা করার করতে হবে। আমি ঠিক আছে। ঈদের জন্য সারা শহরে ওর বন্ধুরা ছুটলো, 3-4 জন নিউরোসার্জন এসেছেন, অল্প বয়স্ক বেশি বয়স্ক সব মিলিয়ে, কারোর কোনো পাওয়া গেল না কাউকে, কারণ ঈদের জন্য আর ওই বেলা কাউকে পাওয়া যায়নি। তারপরে ওখানেই ওই নার্সিংহোমেই একজন
জুনিয়র ডক্টর, ডক্টর সান্যাল, সে হচ্ছে এমডি, এই মানে সে মেডিসিনের ডক্টর, তার আন্ডারে ভর্তি করানো হলো। সে দেখেই বুঝে গেল, সে বলল, সে আবার খুব অল্প বয়সী, লাইটলি বলল আপনি ভর্তি হবেন না? তখন পেশেন্ট বলছে না আমি কেন ভর্তি হব, এই কথা বলছে পেশেন্ট। তখন বলছে যে না আপনার বাড়ির লোক তো চাইছে আপনি ভর্তি হন। তখন বলছে বাড়ির লোক চাইলে হবে, আমি ভর্তি হবো না, নার্সিংহোমে কেউ থাকে? তখন বলছে কি শোনেন, আপনার এখানে আপনার ওয়াইফ যখন বলছে এক রাত থাকতে, আপনি থাকুন, তখন কোনো অসুবিধা হবে না, সেরকম অসুবিধা হলে না হয় ভোরবেলাতেই ছেড়ে দেবো, সকালেই চলে যাবেন। বলছে না আমি থাকবো না। বলছে ঠিক আছে তাহলে এমআরআইটা আগে করি। দিয়ে উনি বললেন যে এমআরআইটাকে করে নিয়ে আসুন, আমি ততক্ষণ প্রসিডিওরটা করতে থাকি। এইগুলো আমি লিখে দিয়ে গেলাম, আর এই করতে করতেই অনেকটা রাত হয়ে গেল। এমআরআই করে যখন ওনাকে এনে আমি ওটি সেটে দিলাম, আইসিইউতে ভর্তি করলাম, তখন সই করছি যখন লাস্ট, তখন 8:45। তবে ওনারা তার আগে সিটি স্ক্যান হয়েছে, ইসিজি হয়েছে, এমআরআই প্লেটগুলো পেয়ে গেছে, তাতে ওরা বুঝে গেছে যে কী হয়েছে। সেই অনুযায়ী ডাক্তার অলরেডি প্রেসক্রিপশানও করে দিয়েছে, আর র্যান্ডাম সুগার যেগুলো র্যান্ডামলি হয় সেসব টেস্ট হয়ে গেছে, প্রেশার ওগুলো তো আছেই। নিয়ে এসিউতে ভর্তি করে দিল, সারা শরীরে যন্ত্র লাগিয়ে দিল। যখন চ্যানেল লাগাচ্ছে তখন আমার বর আমাকে বলছে এই যে মেয়েকে এতদিন ধরে কষ্ট দিয়েছি না, দেখো তার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তোমরা বিশ্বাস করবে না, এই কথাটা যখন বলছে আমার এত খারাপ লাগছে, কিন্তু তাকে মোটিভেট করতে হবে। আমি তখন বলছি তাহলে তোমার একার হবে কেন, তাহলে তো আমারও হবে, আমিও তো ওকে বাধ্য করেছি চিকিৎসা করতে, আমি মা, আমিও বাধ্য করেছি ওকে এরকম কষ্ট দিতে, তাহলে তো আমারও হবে, তোমার একার কেন হবে। এই কথা যখন বলেছি তখন দেখি আবার চুপ করে গেল। তারপরে এই কথা বলাতে এদিকে বাবা, ভাগ্যিস আমার বাবা আমার মেয়েকে দেখতে এসেছিল, ভাগ্যিস বাবা সেদিন ছিল দেখে আমি মেয়েকে ওই অবস্থায় বাড়িতে ফেলে রেখে যেতে পেরেছি, নাহলে ওই মেয়েকে ওই ইনফেকশানের যার ভয় তাকে নিয়েই আমাকে নার্সিংহোমে ছুটতে হতো। যাই হোক, ভগবান হয়তো সব রকম পরিস্থিতি ওই জন্যই তৈরি করে, বাবাকে আগের দিন এনে দিয়েছিল। তা যাই হোক, সেদিন ভর্তি করলাম, তারপরের দিন 24 ঘন্টা নয় 36 ঘন্টা, সব কিছু হতে হতে 36 ঘন্টা 38 ঘন্টা এরকম হয়ে যাবে, তখন ছেড়ে রাত্রেবেলায়, পরের দিনও রাত্রেবেলায় নিয়ে আসলাম বাড়িতে। আগের দিন দুপুরে ধরো 2:30-3টের দিকে হয়েছে, আর আমি না টাইমটা এক্স্যাক্ট বলতে পারছি না, দেখতে হবে এখানে মোবাইলে যে সেই টাইমটা আমি যখন ফোন করেছি ডাক্তারকে কটা ছিল, মানে বাড়িতে যখন ডাক্তারকে ফোন করেছি তাহলে বলতে পারবো। তারপরে করে দিল ছুটি, পরের দিন রাত্রেবেলায় নিয়ে আসলাম ঘরে। নিয়ে আসার পর মায়ের সাথে ছেলে কথা বলছে, ও ফেউ ফেউ করে কাঁদছে, আর উপান্ত থেকে আমার শাশুড়ি মা, বললাম যে হয়তো সেন্সগুলো থাকে না, বলছে আমি সোমবারের আগে যেতে পারবো না, আমি সোমবারের পরে যাবো মালদা। আমি বললাম একটা বয়সের পর বোধহয় সেন্স অর্গানগুলো কাজ করে না, সত্যিই তাই। তা যাই হোক, আজ হচ্ছে রবিবার, 1 বৈশাখ, এই হচ্ছে আমার এই মুহূর্তের জার্নি। তারপর বাড়ি নিয়ে আসলাম, এখন সে স্টেবল আছে, ফিজিওথেরাপি চলছে মুখের, আর নিজেকেও করতে হবে, আমাকেও করতে হচ্ছে, সময় সময় ওষুধ দিতে হচ্ছে। বাড়িতে অফিসের লোকজন কাজ করতে চলে আসছে, সেইখানেও আমাকে গিয়ে বসতে হচ্ছে, উপর নিচের ব্যাপার, নিয়ে যেতে হচ্ছে, সেখানে আমাকে বসে থাকতে হচ্ছে। আমাকে কালকে বলছে সই করতে করতে ওদের সামনেই আমার সইটা বেঁকা হচ্ছে। আমি বলছি কখনো হতে পারে না, তোমার ডান হাতে হাত পায়ে জোর আছে, তোমার সই বেঁকবে কেন, এটা তোমার মানসিক ব্যাপার, আমার মনে হচ্ছে এটা মোটেই স্ট্রোক নয়, এরকম করে বলে তাকে মোটিভেট করতে হচ্ছে আমাকে। তা চলো বন্ধুরা, এই মুহূর্তের আমার এই হচ্ছে জার্নি, তোমাদের সাথে বছরের শুরুতে এরকম কয়েকটা জিনিস শেয়ার করলাম, কিন্তু আমি তো বাধ্য, আমি তো বলেছিলাম লাইভে আসবো, আমি পারিনি লাইভে আসতে, চেষ্টা করবো 1-2 দিন এই মাঝে একটু লাইভ করার, কারণ ছোট্ট ছোট্ট ভিডিও হলেও সেটা আমাকে এডিট করতে হবে, তারপরে তোমাদের সাথে পোস্ট করতে হবে। এই মুহূর্তে আমার যা পরিস্থিতি, আমি সেটা হয়তো পেরে উঠবো না, পারলে পরে অবশ্যই ব্লগ দেবো, তোমাদেরকেও মোটিভেট করতে পারবো ব্লগ দিলে, কিন্তু সেই ধরনের ব্লগ তো আমি দিতে পারবো না, সেই জন্য চাইছি না খুব একটা দুঃখজনক কিছু তোমাদের সাথে শেয়ার করতে। একেই 15-20 দিন বা 1 মাস ধরে তোমরা আমার অনেক সাথ দিয়েছো, আমার মেয়ে কী হয়েছে সব কিছু শেয়ার করেছি দিয়ে, এই মুহূর্তের এই পরিস্থিতি। আরেকটা জিনিসও বলি, যে আমার
বোনের বর পরের দিনই চলে এসেছিলো তৎকালে টিকিট কেটে। ওর সাথে আমি অনেকটাই সাহস পেয়েছি। তা 2 দিন থাকলো আর আজকে চলে গেল, কারণ পেশেন্টকে ছেড়ে দিয়েছে। আর ওরও বাবা মারা গেছে, ওর প্রচুর ছুটি হয়েছে। তার আগে 1 মাস ওর বাবা নার্সিংহোমে ভর্তি ছিল, তারও এরকম মাথা দিয়ে স্ট্রোক হয়েছিল। স্ট্রোক তো মাথাতেই হয়, স্ট্রোক হয়েছিল। মানে উনি বয়স্ক মানুষ, অনেকটা বড়ই হয়েছিল, সেসব নিয়েও ও 1 মাস অনেক ছুটি নিতে হয়েছে ওকে। তারপরে ওর কাজ হয়েছে, ওরও একটু চাকরি বাকরির সমস্যা যা হয়, ও ইঞ্জিনিয়ার যদিও। তা সে কারণে ও আর দরকার নেই দেখে আমি বললাম তুমি চলে যাও। ও আসলো যখন, তখনও আমি না করেছিলাম বহুবার। তা যাই হোক, আমার না অনেকটা মনের জোর হলো। বোন না আসলেও বোনের বরের থ্রুতেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই মুহূর্তে, এই পরিস্থিতিতে, যে নিজের লোকের অনেকটা বড় দরকার হয়, খুব দরকার হয়। ও যখন রাত্রিবেলায় আমার সাথে কথা বলছে, রাত্রিবেলায় সব সেরে টেরে যখন ও আর আমি বিভিন্ন আলোচনা করছি, তখন যে মনের জোরটা আমি পাচ্ছি, সেটাই আমাকে পরের দিন সারাদিন টানতে সাহায্য করছে, আমাকে টেনে নিয়ে যেতে সংসারকে অনেক সাহায্য করছে। তা ভাই না থাকলেও ভাইয়ের অভাবটা হয়তো বোনের বরের মাধ্যমেই আমি পেয়ে গেলাম। সেটা এই পরিস্থিতিতে গিয়ে বুঝতে পারলাম। এতদিন ছোট মানুষ করেই কাটিয়ে দিচ্ছিলাম, যে ওটা তো অল্প বয়স, আমার এত ছোট, এসব ভাবছিলাম, আমার বয়সীও। যাই হোক, এত বড় একটা পাওনা হলো। পরিস্থিতি এমন হয় তখন মানুষ একটা যেমন ভালো দিক পায় তেমন খারাপ দিক পায়, সব কিছুই একসাথে চলে। তা চলো আজকের মতো, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওর সাথে আমার বাবাকে আমি পাঠিয়ে দিলাম, কারণ আমি আর চাইছি না আমার এই পরিস্থিতিটা বাবা আর সহ্য করুক। কারণ আমি 2টো পেশেন্ট নিয়ে এই মুহূর্তে কঠিন অবস্থায় রয়েছি। এর মধ্যে যদি বাবাও আবার অসুস্থ হয়ে পড়ে ঠাকুরের কৃপায়, তাহলে ঠাকুরের ইচ্ছায় ভালো থাকুক সে, তাহলে আমি খুব মুশকিলে পড়ে যেতাম। এই জন্য আমি বললাম না, তুমি যাচ্ছই, তুমি বাবাকে নিয়ে চলে যাও। তা ওরা ফিরে গেছে। এখন আমি রাত্রেবেলায় কথা বলছি, এবং কিছুক্ষণ আগে ফোন এসেছে, যে এক্ষুনি ফোনটা আসলো, যে সেটাতে জানালো যে ওরা ঘরে ঢুকে গেছে। বাবা 2 দিন বোনের কাছে থাকবে, দিয়ে বাবার বাড়ি আর বোনের বাড়ি 1 ঘন্টার রাস্তা, তারপরে বাবা ফিরে যাবে, কারণ ওখানে 19 তারিখ ভোট, তার আগে পৌঁছতে হবে ঘরে। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এটা ব্লগ নয়, তোমাদের সাথে কিছু শেয়ার করার ছিল, সেইটাকে ব্লগ বলতে পারো, ভিডিও বলতে পারো, যা ইচ্ছে বলতে পারো। আমার বর্তমান পরিস্থিতিটা শেয়ার করলাম। তবে যদি মনে হয় যে আমাকে ইউটিউব বা আমাকে লাইভ করতে দেবে, তাহলে অবশ্যই লাইভ করেও জানাবো কি বর্তমান পরিস্থিতি। তা চলো দেখতে থাকো আর সাথে থাকো। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক। আর তোমরা যারা বড়রা আছো আমাকে আশীর্বাদ করো যেন আমারও নতুন বছরটা খুব ভালো কাটে। আগামী বছর সকলের ভালো কাটুক, মানে এই বছর এবং তার আগামী যা আসছে সব ভালো কাটুক, আমারও যেন সেরকম কাটে। আর যেটা ফেলে এসেছি সে জিনিস যেন আর আমার জীবনে না ফিরে আসে কখনো, এই আশীর্বাদ করো। ছোটরা অনেক ভালোবাসা নিয়েও শুভেচ্ছা জানাই সকলকে, আর বড়রা নিয়েও প্রণাম। এই দিয়ে আজকের কথাটা এখানেই শেষ করছি। ভালো থেকো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।